ফলাফল মেনে নিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুকে ছাত্রলীগ সভাপতি শোভনের শুভেচ্ছা। উন্নত বিশ্ববিদ্যালয় গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার। এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে। হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল, যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন। সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করি। আবারও গ্যাসের দাম বাড়াতে তিতাসের প্রস্তাব। 1 চুলা 1350, 2 চুলার জন্য 1440 টাকা নির্ধারণ। বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ। বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ঠিক এই মুহূর্তে যদি আপনারা এগুলো করতে চান। যেমন ধরুন এবারে গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে, আপনি বিভিন্ন ক্ষেত্রে যেটা বলেছেন শুধু কি ওই ক্ষেত্রে হবে? এর অন্যান্য জায়গায় দাম বৃদ্ধি পড়বে না? চিকিৎসকদের বাইরে যাওয়া বন্ধে সরকারি হাসপাতালে আলাদা প্র্যাকটিস ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে বাইরে বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুন। এবং জমকালো আয়োজনে উন্মোচিত হলো বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো। খেলা শুরু 23 এপ্রিল। সরাসরি দেখা যাবে RTVর পর্দায়। আমরা আসলে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে এই উদ্যোগের সাথে, এই সম্প্রচারের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। সেপ্টেম্বরে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলবে। It's a very long, difficult journey, but I think the girls will do well. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক এবং আমি পারভিন মিতু। সংবাদে এছাড়াও থাকছে যদি একদিন সিনেমা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়ার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি নুরুল হককে বরণ করে নিয়েছে ছাত্রলীগ। নির্বাচনের ফল মেনে নিয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নতুন ভিপিকে স্বাগত জানান। এ সময় সব ছাত্র সংগঠনকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নেন নুরুল হক। তবে পুনর্নির্বাচনের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই। এই দাবি নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শরীয়ত খানের রিপোর্ট। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হককে এভাবেই বরণ করে নিল ছাত্রলীগ। আর এই আলিঙ্গনের মধ্য দিয়েই অবসান হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির। পরাজিত প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আর কোটা আন্দোলন নেতা নুরুল হকের এই আলিঙ্গন জানান দেয় নতুন কিছুর। আর এমন আভাস পাওয়া গেল তাদের ঘোষণার মধ্য দিয়েও। আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। এদিকে পরিস্থিতি শান্ত হলেও পুনর্নির্বাচনের দাবি থেকে এখনো সরে আসেনি নির্বাচনে অংশ নেয়া কোনো ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। ফল ঘোষণার পর থেকে ভিপি পদে পুনরায় নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালের দিকে রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে তারা। পরে বিকাল 3:45টায় সংগঠনের সভাপতির অনুরোধে সেখান থেকে সরে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। নির্বাচনের পুনঃতফসিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করে বামজোট, কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা। টিএসসি ও এর আশপাশের এলাকায় অবস্থান ও মিছিল করে তারা। দুপুরের দিকে টিএসসির সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে একদল শিক্ষার্থী। এতে একজন আহত হন। আর এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেন তারা। পরে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া সবগুলো পদে পুনর্নির্বাচনের দাবি জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক। নির্বাচিত হয়েছি আমরা আজকে এই বিভিন্ন প্যানেলের ছাত্র প্রতিনিধিদের নিয়ে। তবে বাম সংগঠনগুলোর দাবি পুনরায় নির্বাচন। বারবার তারা একই দাবি করে আসছিলেন। একই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ধর্মঘট পালন করে ছাত্রদল। এদিকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলো অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনর্ভোটের দাবি জানালেও তা নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নির্বাচনের ফলাফল যাই হোক, সবাই মিলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন বলে প্রত্যাশা সকলের। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সানি, ডাকসুর নবনির্বাচিত ভিপিকে তো ছাত্রলীগ বরণ করে নিয়েছে এবং ছাত্রলীগের বিক্ষুব্ধরাও ভিসির বাংলোর সামনে থেকে সরে গেছেন। তো সব মিলিয়ে ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন আমাদের জানান। সঞ্জিদা, ক্যাম্পাসের পরিবেশ কিন্তু আসলে ঘন্টায় ঘন্টায় রং বদলাচ্ছে বলা চলে, কারণ দুপুরে একটি সংঘর্ষের পরে বিকেল 4টার দিকে ছাত্রলীগের সভাপতি শোভন দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তীতে সংযোগে স্থাপিত করে আবার আমরা আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব। মহা জালিয়াতি ও নজিরবিহীন ভোট ডাকাতি করে ডাকসু নির্বাচনের ঐতিহ্য ধুলায় মিশিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের অতৃপ্ত আত্মা নিজেদের দেহে ধারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1973 সালের পর এমন সন্ত্রাস ও প্রহসনের ডাকসু নির্বাচন আর হয়নি। এ সময় নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী ছাত্রদের প্রশংসাও করেন রিজভী। এর সম্পূর্ণ দায় আপনাদের উপরেই ফিরে আসছে, তাকে প্রাণে বাঁচতে দিন। 73 সাল ছাড়া আর কখনোই ভোট ডাকাতির ও মহাজালিয়াতির ঘৃণ্য এ ধরনের ঘটনা ঘটেনি। প্রধান নির্বাচন কমিশনার সিসির অতৃপ্ত আত্মাকে নিজের দেহে ধারণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। মিডনাইট ভোটের সরকারের ফতোয়া শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভূতের বেগার খেটে বিশ্ববিদ্যালয়ের সুমহান ঐতিহ্যকে ধুলায় লুটিয়ে দিলে। গ্রাহক পর্যায়ে আবারও বাড়তে যাচ্ছে গ্যাসের দাম। সকালে বিইআরসির গণশুনানিতে 1 চুলার জন্য 1350 ও 2 চুলার জন্য 1440 টাকা প্রস্তাব করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আর সকল পর্যায়ে ঘনমিটার প্রতি গড়ে 103% দাম বৃদ্ধি করতে চায় তিতাস গ্যাস। তবে শুনানিতে অংশ নিয়ে দাম বৃদ্ধির এমন প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্যাব সহ রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। সেলিম মালিকের রিপোর্ট। জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে গ্যাসের নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব এবং এর উপরে সকল পক্ষের মতামত জানতেই এই গণশুনানির আয়োজন। শুনানিতে ঘনমিটার প্রতি গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে গ্রাহক পর্যায়ে 1 চুলার গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়িয়ে 1350 টাকা এবং 2 চুলার জন্য বাড়বে 800 টাকা থেকে 1440 টাকা। এই ন্যাশনাল গ্যাস গ্রিডকে আপডেট করার জন্য তিতাসের পক্ষ থেকে 730 কোটি টাকার ঋণ দেওয়ার মতো একটা প্রপোজাল আছে এবং সেটা প্রতিষ্ঠিত। প্রস্তাব যাচাই বাছাই করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি দাম না বাড়ানোর পক্ষে মত দেয়। এদিকে দাম বাড়ানোর পক্ষে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌক্তিক কারণ দেখাতে পারেনি উল্লেখ করে তীব্র সমালোচনা করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যতটা না আপনার ইচ্ছা অনিচ্ছা, তার থেকে বড় কথা হচ্ছে যে আমি আপনাকে গ্যাস সরবরাহ করতে পারছে না গভর্নমেন্ট। যেমন ধরুন এবারে গ্যাসের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে, আপনি বিভিন্ন ক্ষেত্রে যেটা বলেছেন, শুধু কি ওই ক্ষেত্রে হবে? এর অন্যান্য জায়গায় দাম বৃদ্ধি পড়বে না? সিএনজি সহ অন্য জায়গায় হলে কতিপয় গোষ্ঠীকে ক্রনিক ক্যাপিটালিজমের আন্ডারে রাজনৈতিক ক্ষমতা দিয়ে সুবিধা দেওয়া হচ্ছে এবং মনে হচ্ছে ইউটিলিটি দিয়ে ব্যবসা করে তারা হাজার হাজার কোটি টাকা পাকাবেন। আর ব্যবসায়ীরা জানান, গ্যাসের দাম বৃদ্ধি করা হলে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। আমাদের সামনে স্ট্যাগার্ড একটা ফোরকাস্টিং দেওয়া হোক, whether we will continue our business or grow our business or we will back off. বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে যদি আপনারা এগুলো করতে চান। এদিকে মঙ্গলবার বিকেলে গণশুনানি করে ঘনমিটার প্রতি গ্যাসের বিতরণ চার্জ 25 পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। সেলিম মালিক, RTV, ঢাকা। চিকিৎসকদের যাতে বাইরে যেতে না হয় সেজন্য দেশের সরকারি হাসপাতালগুলোতে আলাদা প্র্যাকটিস ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। চলতি বৈঠকে 2,650 কোটি 75 লাখ টাকা ব্যয়ে মোট 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি এবং সরকারি কর্মচারী হাসপাতালকে 500 শয্যায় উন্নীতকরণ। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেছেন হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইংয়ে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারে। আপনার বারডেমে দেখছেন না, একটা উইং আছে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 12ই মার্চ 1971 স্বাধীনতার জন্য বাঙালির প্রতিরোধ আন্দোলনের প্রস্তুতি আরও তীব্র রূপ নেয়। এদিন ধানমন্ডির বাসায় বঙ্গবন্ধু দফায় দফায় বৈঠক করেন স্থানীয় ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে। ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় সব ইউনিট ও ইউনিয়নকে সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়। এদিন রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় 23 মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়। লাহোরের স্থানীয় বুদ্ধিজীবী, রাজনৈতিক সহ ছাত্র, শ্রমিক, পেশাজীবী সংগঠনের নেতারা যুক্ত বিবৃতিতে অবিলম্বে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও গ্রুপ নির্ধারণী পর্ব। টুর্নামেন্টে বাংলাদেশ সহ অংশ নিচ্ছে মঙ্গোলিয়া, লাওস, তাজিকিস্তান, কিরজিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা চলবে আগামী 23 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত। বিস্তারিত মোমিন রোহনের রিপোর্টে। সময় যত ঘনিয়ে আসছে আগ্রহের মাত্রাও যেন বাড়ছে ফুটবল প্রেমীদের। বঙ্গমাতার নামে মেয়েদের প্রথম আয়োজন, লোগো উন্মোচনের দৃষ্টিনন্দন আনুষ্ঠানিকতায় বলে দিচ্ছে টুর্নামেন্ট সফল করতে প্রচেষ্টার কমতি নেই আয়োজকদের। আরও বেশি নজর কাড়ল 6 দলের গ্রুপ নির্ধারণী পর্ব, যেখানে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আসিয়ানের দেশ লাওস ও মঙ্গোলিয়া, আর গ্রুপ বিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে মধ্য এশিয়ার তাজিকিস্তান ও কিরগিজস্তান। নারী ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব রয়েছে বর্তমান সরকারের। সেদিক থেকে একে সময়োপযোগী আয়োজন বলছেন এই সংগঠক। বাংলাদেশ কিন্তু আসলে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা, কিন্তু আমি মনে করি পৃথিবীতে একটা রোল মডেল। আমাদের ছেলেরা ভালো করতেছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের মেয়ে খেলোয়াড়রা আরো ভালো করতেছে। তারা ইনফ্যাক্ট আমরা যে অনেকগুলি টুর্নামেন্ট আমরা জিতেছি, এবং তার জন্য এই টুর্নামেন্ট করাটা সময় উপযোগী হয়েছে। রাইট টাইমে আপনারা এই কাজটা করেছেন এবং আপনাদেরকে আবার অভিনন্দন জানাই। বাফুফের ব্যবস্থাপনায় 23 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায়। দর্শকদের কাছে প্রতিযোগিতাটি আরও উপজীব্য করে তোলার প্রত্যয় আরটিভির। আমরা আসলে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে এই উদ্যোগের সাথে, এই সম্প্রচারের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। বাংলাদেশ এখন পৃথিবীর কাছে রোল মডেল নারীদের অগ্রযাত্রার কারণে, এবং এটার কিন্তু পে অফ লাইন এগিয়ে যাওয়ার নেই মানা। তো আমরা এগিয়ে যাব, আমাদের নারীরা এগিয়ে যাবে। আরটিভি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আস্থাশীল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টসের এই কর্মকর্তা। নারীদের যে এখন যে সাকসেস হচ্ছে, এই রিসেন্টলি আপনারা দেখেছি গত 2 বছর ধরে, সেই সাকসেসের আদলে কিন্তু আমাদের এই টুর্নামেন্টের আয়োজন, এবং আমরা খুবই আশাবাদী যে সর্বক্ষেত্র থেকে আমরা সাড়া পাবো, এবং আমরা আরও খুশি আমরা আরটিভির সাথে আছি, বিকজ আমরা জানি আরটিভির রিচ খুবই ভালো। সো উই আর হোপফুল যে ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স উইল বি রিচড। এশিয়ার অন্যতম এই আয়োজন নজর কাড়বে সকলের, তবে সব ছাপিয়ে কাজী সালাউদ্দিনের দৃষ্টি আরও দূরে। এই মেয়েগুলো যখন 20-22 বছর হবে, তখন ওয়ার্ল্ডের সাথে টক্কর দিতে সেপ্টেম্বরে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলবে। ইটস এ ভেরি লং ডিফিকাল্ট জার্নি, বাট আই থিঙ্ক দ্য গার্লস উইল ডু ওয়েল, এবং এটা তাদেরকে সাহায্য করবে ফর দেয়ার ম্যাচুরিটি। মমিন রোহন, আরটিভি, ঢাকা। নেপাল ট্র্যাজেডির 1 বছর আজ। গেল বছর এই দিনে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পাইলট, বিমান ক্রু সহ 71 যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ। এই ঘটনায় মারা যান 51 জন ও আহত হন 20 জন যাত্রী। তবে আইনি জটিলতায় এখনও ক্ষতিপূরণ পায়নি বেশ কয়েকজন।
কাগজপত্র পাওয়া গেলে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি। জুলহাস কবিরের বিশেষ রিপোর্ট। এক বছর আগেও কাজের ব্যস্ততায় মাত্র একটি দিনের জন্য ঘরে বসে থাকার উপায় ছিল না এ মানুষটির। অথচ নিষ্ঠুর নিয়তির খেলায় পুরো বছরই এভাবে শুয়ে বসে পার করলেন কবির হোসেন। নেপালের ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় দুটি পা হারান তিনি। আমি যা হারাইছি তা কেউ দিতে পারবো না। আমার দুটো পা চলে গেছে, আপনি আমার মেহমান, আমার বাসায় আসছে, আমি তো পারলাম না আমার গেটটা খুলে দিতে আপনাকে আনতে। একটা পা যদি থাকতো আর একটা সাপোর্ট নিয়ে মানুষ হাঁটা যায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সারা বছর ছুটে বেড়ানো কবির হোসেন কেবল নেপালেই গিয়েছেন 500 বার, আর সেই নেপালেই হারালেন সবকিছু। দুর্ঘটনার এক বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি তিনি। এখন তো আমি চিকিৎসা দিন না, কেউ তো একটা ডাক্তার নিয়ে আসেনি আমার কাছে যে আমি কী অবস্থায় আছি, তো আমার চিকিৎসা কেমনে বাকি রইল। আমি আর্থিক ক্ষতিপূরণ এখনও করি নাই, মানে এত লাগবে আমার এমনটা আমি কারো বলি না। আমার এই অবস্থানে আমি যা পাইতে পারি নির্যাত পাওয়াটাই জানি আমাকে দেয়, যেটা নিয়ে আমার ভবিষ্যৎ জীবনটা আমি একটু শান্তিমতো কাটাইতে পারি। একই অবস্থা টাঙ্গাইলের ইমরানা কবির হাসির। শরীরে বহু ক্ষত নিয়ে বেঁচে আছেন তিনি। চুলগুলো আমার চুরচুর করে পড়তেছিল, আমার কিছুই করা ছিল না ওই টাইমে। আমি বুঝতেছি আমি এখন মারা যাচ্ছি। আমি শুধু কালেমা পড়তেছিলাম। আমি পাশে ফিরে আমার হাজব্যান্ডকে অনেক ডাকছি, ওর কোনো সাড়া পাইনি। আমি আল্লাহর কাছে শুধু এটাই চাবো এরকম অ্যাক্সিডেন্ট আর না হোক, এরকম সিচুয়েশনে কেউ না পড়ুক। ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগ পরিবারই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে জানালেন এই বীমা কর্মকর্তা। বাকিরাও শীঘ্রই পাবেন বলেও জানান তিনি। বাংলাদেশি যে 36 জন, আমরা বাংলাদেশিদের ক্ষতিপূরণটা সবচেয়ে আগে দেওয়া শুরু করতে পেরেছি। 19 জন মারা গেছে, তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে। আর ইনজোর্ড যে 9 জন, তার মধ্যে 6 জনের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে, 3 জন বাকি আছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই, আর বাকি যে 3 জন তাদের খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে। ইনজোর্ড আমাদের যে 9 জন বাংলাদেশি ছিলেন, তার মধ্যে 6 জনকে দিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের কাছে নিজেদের আস্থা ফেরাতে ইউএস বাংলা সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে, কিন্তু অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেছে সেইটাকে হয়তো আমরা রক্ষা করতে সম্ভব না, বাট তার পরবর্তী যে ধাপগুলো ছিল, স্টেপগুলো ছিল, আমরা পজিটিভলি সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এবং যাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই, ইউএস বাংলা এয়ারলাইন্স গত 4.5 বছরে যেভাবে যাত্রীদেরকে সেবা দিয়ে আসছে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। জুলহাস কবির, RTV, ঢাকা। রাজধানীর ধোলাইপাড়ে বেপরোয়া বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে 2 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া কাটা পড়া পায়ে কৃত্রিম পা লাগানোর খরচও গ্রিন লাইন কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। রাসেলের অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলেও সেই খরচও তাদেরকে দিতে হবে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী 31 মার্চ গ্রিন লাইন কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 5 জনের মরদেহ শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার মালিবাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান। তিনি বলেন, এখনও 2টি মরদেহ ও 3টি পরিবারের ডিএনএ নমুনা তাদের কাছে রয়েছে, তবে 2 মরদেহের সঙ্গে 3 পরিবারের কারো ডিএনএ নমুনার মিল পাওয়া যায়নি। কেউ দাবি করলে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে মরদেহগুলোর সঙ্গে মেলানো হবে। দ্বিতীয় ধাপে 5 জন মৃতদেহ শনাক্ত হয়। 2টি মৃতদেহ পূর্বে হস্তান্তরকৃত মৃতদেহের অংশ বিশেষ হিসাবে প্রমাণিত হয় এবং 2টি মৃতদেহ কারোর সাথে মিল পাওয়া যায়নি। অর্থাৎ মর্গে সংরক্ষিত 18টি মৃতদেহ সহ সর্বমোট মৃতদেহের সংখ্যা দাঁড়ায় 66টি। প্লাস্টিক দানা ও প্লাস্টিক জাতীয় পদার্থকে অভিযানের আওতামুক্ত রাখার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সায়েদ খোকন।
দুপুরে রাজধানী লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠে স্থানীয় ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মেয়র ও টাস্কফোর্সের মতবিনিময় সভায় ঘোষণা দেন তিনি। বিপিজিএমইএ সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। সভায় ট্রেড লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর সাপেক্ষে বিচ্ছিন্ন কারখানা ও গুদামে গ্যাস, পানি, বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র। আমি আপনাকে অনুরোধ করব মাননীয় মেয়র, কারণ এই যে টাস্কফোর্স হয়েছে, আপনি যে তাদেরকে টিআর দিয়েছিলেন, এই টিআরটা সংশোধন করে অতি সত্বর তাদেরকে দেওয়া দরকার এবং তাদেরকে বলা দরকার যে যে ফ্যাক্টরিগুলিকে প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলিকে যেন আর কারোর সাথে যেন লাইন না কাটা হয় এবং যাদের লাইন কাটা হয়েছে অতি সত্বর যেন তাদের লাইনগুলিকে রিস্টোর করা হয়। বিস্ফোরক পরিদপ্তর প্লাস্টিক দানা, অর্গানিক পিগমেন্টকে অবিপজ্জনক দাহ্য পদার্থ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্লাস্টিক দানা, প্লাস্টিক চিপস, পিভিসি, রিসাইকেল প্লাস্টিক চিপস, প্রিন্টিং কালি, টেক্সটাইল পিগমেন্ট সহ বিভিন্ন ধরনের মেটালিক অক্সাইড পিগমেন্ট ইত্যাদি শ্রেণী বিন্যাস অনুযায়ী নিরাপদ পরিচালনার জন্য আমাদের টাস্ক ফোর্সের অভিযানের আওতা মুক্ত ঘোষণা করছি। অস্বাস্থ্যকর পরিবেশে ওয়াসার পানি বোতলজাত করে বিক্রির দায়ে উইনার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের কারখানা সিলগালা করে দিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ সময় একজনকে 1.5 বছর বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। সকালে রাজধানীর সেগুন বাগিচায় অনুমোদনহীন কারখানাটিতে অভিযান চালানো হয়। এর আগেও একবার কারখানাটিকে জরিমানা করা হয়। তারপরও প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি বা পরিচ্ছন্নতার শর্ত পূরণ করেনি। উইনার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার প্রতিষ্ঠান আজকে আমরা মামলাটা পরিচালনা করেছি। পরবর্তীতে মালিককে পাওয়া যাওয়ায় নিরাপদ খাদ্য বিরোধী কাজে জড়িত থাকায় আমরা 2টি ধারায় 33 এবং 39 ধারায় 1.5 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং এই প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা পুলিশকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় নির্বাহী এবং মুন্সিগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে বলে আশা করেন ব্যাংকের চেয়ারম্যান। শেষ হলো ইউনিলিভার বাংলাদেশ এবং ইউএন উইমেন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের 10 দিনব্যাপী অনুষ্ঠান। রাজধানীর একটি হোটেলে সমাপনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে নারী পুরুষ বৈষম্য দূর করার আহ্বান জানান। নারী পুরুষ সমতা প্রতিষ্ঠানের লক্ষ্যে সামাজিক ও কৌশলগত পরিবর্তন বিষয়ক আলোচনায় নারীর ক্ষমতায়নে পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন আলোচকরা। যশোর পৌর পার্কের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে যশোর পৌরসভারও চিত্র। ইট পাথরের নগরীটিতে চিত্ত বিনোদনের একটি জায়গা পাওয়ায় খুশি সাধারণ মানুষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যশোর প্রতিনিধি বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। যশোর পৌর পার্ক এখানকার শহুরে মানুষের একমাত্র বিনোদনের জায়গা। যেখানে একসময় ছিনতাইকারী মাদকসেবীদের আড্ডাই ছিল বেশি, সেখানে এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পেরে তৃপ্ত পৌরবাসীরা। আমাদের এই সরকার যে উন্নয়ন করছে তারই একটা বহিঃপ্রকাশ এই পৌর পার্ক। আগে এখানে তেমন ভালো ছিল না, এখন অনেক ভালো হয়েছে। আমাদের এই পৌর পার্ক যেহেতু সুন্দর হচ্ছে, বাচ্চাদের বিনোদনের জন্য একটা ভালো জায়গা, এই জায়গাটা আমরা খুব আনন্দিত যশোরবাসী। মানুষের শরীর চর্চার জন্য সব সময় খোলা থাকে পার্কটি। নারকেল গাছের ছায়ায় বসে জুড়িয়ে আসে মন, বন্ধুদের নিয়ে আড্ডাটাও জমে সেই রকম। সেই পার্কে রাতের এক অন্য মাত্রায় নিয়ে গেছেন, দিনের মতো আলো হয়। যশোরবাসী আমরা গর্বিত এই পার্কটা নিয়ে,
আর যশোর পৌর পার্কটা অনেক সুন্দর। এখন অনেক গার্ডও আছে, কাজে অশালীন কোনো কাজকর্ম হয় না পার্কে। নানান ফুলে সজ্জিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই পার্কটি এখন শহরের মানুষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনে আধুনিক মানের পার্কে পরিণত হয়েছে যশোর পৌর পার্ক। অত্যাধুনিক করার পাশাপাশি মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে যেসব বসার বেঞ্চগুলি দেওয়া হয়েছে সেগুলি সেই ঐতিহ্য রক্ষা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধায় এখানে দিনের মতো রাতের বেলাও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। মাসুদ মুস্তাহিদ, RTV। যমুনা ব্লকবাস্টারে অনুষ্ঠিত হলো যদি একদিন সিনেমার প্রিমিয়ার শো। এর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ সময় সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত সহ রূপালী পর্দার তারকারা উপস্থিত ছিলেন। সমানভাবে এই তারকা জল শুনো, আশা করি আপনারা সমানভাবে গুরুত্ব দিন। শুরু করবে দর্শকদের চলচ্চিত্রের সুদিন এসেছে, সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। RTV সাফল্য আনার জন্য কাজ করে, বাংলাদেশের জন্য কাজ করে। বাংলাদেশের চলচ্চিত্রে একটি দুর্দিন ছিল, কিন্তু আপনারা খেয়াল করেছেন বিগত কদিন ধরে সুন্দর সুন্দর মুভি আসছে। RTVও সেই যাত্রায় সহযোগী হয়েছে। এই যে চেষ্টা আমাদের আপনারা করছেন, আমাদের নিজেদের কিছু করার নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আমরা আপনাদের জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, যাতে আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনাদের যেটুকু আপনাদের মেধা সেটা প্রতিফলন ঘটতে পারে। এদিকে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন চলচ্চিত্রের জয়যাত্রা অব্যাহত আছে। রাজধানী ঢাকা সহ সারা দেশের 22টি প্রেক্ষাগৃহে দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ছবিটি দেখছেন দর্শকরা। সাভারের নবীনগরে সেনা অডিটোরিয়াম সিনেমা হলে মুক্তি পেয়েছে যদি একদিন। শুরুর দিন থেকেই সেখানে দর্শক প্রিয় হয়েছে ছবিটি। গাজীপুরে টঙ্গী চম্পাকলি সিনেমা হলে চলছে যদি একদিন। ছবি দেখে দর্শকরা বেশ আপ্লুত। বরিশালের অভিরুচি সিনেমা হলে প্রতিদিন 4টি শো চলছে। সিনেমাটির কাহিনী দেখে দারুণ খুশি দর্শকরা। এছাড়া যদি একদিন নিয়ে দর্শক আগ্রহ দেখা গেছে যশোরে মনিহার, পাবনার রূপকথা, সিলেটের নন্দিতা, চট্টগ্রামের আলমাস ও সিলভার স্ক্রিন সিনেমা হলে। প্রথম দিন থেকেই দর্শক সমাগম হয়েছে খুলনার শঙ্খ সিনেমা হলে। একটা অসাধারণ মুভি দেখলাম। আলটিমেটলি লাস্টে যে ডিরেক্টর যে শকটা দিলেন সেটা জাস্ট অসাধারণ ছিল। রিভিউ দেখে মনে হয় যেটা খুব হৃদয়স্পর্শী এবং সবাই নাকি মুভিটা দেখে কান্না করে বের হয়েছে। প্রত্যেকটি বাবা মার অন্তত মানে যারা এই সিনেমা প্রিয় মানুষ, যারা মুভি দেখতে ভালোবাসে, তাদের আমি বলবো প্রতিটি মানুষকে অন্তত একবার এই সিনেমাটি দেখার জন্য। আমার আহ্বান থাকবে দর্শকদের প্রতি, আপনারা ভালো ছবিগুলো হলে এসে দেখেন এবং আপনারা ভালো ছবি করার জন্য ছবি দেখে তাদেরকে উৎসাহিত করেন। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফলাফল মেনে নিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুকে ছাত্রলীগ সভাপতি শোভনের শুভেচ্ছা। উন্নত বিশ্ববিদ্যালয় গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। ক্লাস পরীক্ষা বর্জনে কর্মসূচি প্রত্যাহার। আবারও গ্যাসের দাম বাড়াতে তিতাসের প্রস্তাব। 1 চুলা 1350, 2 চুলার জন্য 1440 টাকা। বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ। চিকিৎসকদের বাইরে যাওয়া বন্ধে সরকারি হাসপাতালে আলাদা প্র্যাকটিস ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং জমকালো আয়োজনে উন্মোচিত হল বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো। খেলা শুরু 23 এপ্রিল। সরাসরি দেখা যাবে RTVর পর্দায়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সবাইকে ধন্যবাদ।